আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, কারণ তুমি চরিত্রহীন তাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমিও ভালো আছি। একটা মিনিট, আজকে না আমি সকালবেলার থেকেই লাফিং গ্যাস খেয়েছি, ঠিক আছে? ওই 10টা 10:30টার পর থেকে আমি একটা লাফিং গ্যাস খেয়েছি। আমি নিজের হাসি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, তো সে কী টাইপের লাফিং গ্যাস খেয়েছি সেটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। খেলা হবে, খেলা হবে, খেলা তো করতেই হবে। তো যাই হোক, এই যে গানটা, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, আমার দারুণ লেগেছে গানটা। এই গানটার মধ্যে কিন্তু এই যে তুমি চরিত্রহীন তাই, এই কথাটা কিন্তু সিনেবাপ শর্ট ভিডিও করেছে, নিজের গলাতেই গানটা করেছে, আর বউ পাশ থেকে বলছে যে তুমি চরিত্রহীন তাই। এই কথাটা একজনের ক্ষেত্রেই খাটে, মানে আমার পরিচিত একজনের ক্ষেত্রেই খাটে। বলো তো কার ক্ষেত্রে? যে আমি বারবার প্রেমে পড়ি, কার ক্ষেত্রে খাটে? কার ক্ষেত্রে খাটে? হ্যাঁ, আমি জানি তোমরা ইমাজিন করে ফেলেছ, ঠিক আছে? তো যাই হোক, গানটার মানেটা কিন্তু অশ্লীল নয় বা খারাপ নয়। এই গানটার মানেটা হচ্ছে, আমি যতদূর বুঝেছি, সেটা হচ্ছে একটা মানুষের প্রেমেই বারবার করে পড়া, নতুন নতুন রূপে প্রেমে পড়া। তো এটাই হচ্ছে বিষয়। একমাত্র আমার এই গানটা যারা যারা করেছে, ওই যে চিঙ্কি কাকিমাও করেছে দুদিন আগে, ওই তার কি যেন বলে, ওই পাল কাকু যে ঘরের দলিলপত্র নিয়ে সব উদাও হয়ে গেছিলো, তাকে ধরে এরকমভাবে বলছে আমি বারবার প্রেমে পড়ে যাই। মানে মেয়েরা, মহিলারা কতখানি আহাম্মক হয়, আমি এদেরকে দেখছি আর ভাবছি মহিলারা কত দূর আহাম্মক হয়। বারবার ধোকা খাচ্ছে, বারবার ধোকা দিচ্ছে, তারপরেও বলছে আমি বারবার প্রেমে পড়ে যাই। পর ওইরকমভাবেই ওরকমই জুটবে কপালে। তো যাই হোক না কেন বন্ধুরা, এই বারবার প্রেমে পড়ে যাই এই টপিকটাকে সাইডে রাখি। অ্যাকচুয়ালি আমি এই যে ভিডিওটা করতে এসেছি, এটা প্রচণ্ড পরিমাণে সিরিয়াস টপিক, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে আমার হাসি পাচ্ছে। আমার ছোটোবেলা থেকে, যবে থেকে বুঝতে শিখেছি, বৃহস্পতিবার আমার খুব একটা ভালো যায় না, তুলনামূলক আমার বুধবারটা বেশি ভালো যায়। দেখেছি, মানে অ্যানালাইজ করে দেখেছি। কিন্তু আজকে বলবো, আজকে বৃহস্পতিবার, তো আজকে হলো সেই জীবনের সেই বৃহস্পতিবার যেদিন আমি সকাল থেকে হাসছি মানে হাসছি, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে হাসতে হাসতে। তো সবই নিয়ে আসছি নেক্সট ভিডিওতে, রাত্রে ভিডিওতে। এখন সিরিয়াস টপিক, হাসি ঠাট্টা রাত্রেবেলা হবে, যাতে করে ঘুমটা আমারও ভালো হয়, তোমাদেরও ভালো হয়। তো এই ভিডিওর টপিক হচ্ছে আমার অবশ্যই অবভিয়াসলি টিনা আর ফোনদীপ। প্রথমে টিনার ভিডিও দেখেছি, তাই টিনার ভিডিওটাকে নিয়ে কথা বলে নিই। তো টিনা বলল যে ভিডিও কেন দেয়নি, এই প্রবলেম সেই প্রবলেম, ভেবেছিল আরও কয়েকদিন ভিডিও দেবে না, ঠিক আছে, আরও কয়েকদিন ভিডিও দেবে না ভাবছিল, কিন্তু সবশেষে সবাই এত গাতন দিচ্ছে, সেই কারণের জন্য ভিডিও দিল। এমনিতেও ও প্রচণ্ড পরিমাণে ইরেগুলার, কোনো কাজ যে করতেই হবে সেই মানে ভাবটা ওর মধ্যে দেখিনি। আর তখন প্রথমেও দেখিনি, এখনও দেখছি না, এটা ওর স্বভাব। তোমরা অনেকেই বলো বাচ্চা মেয়ে তো, 24 বছর, যার মধ্যে পাংচুয়ালিটি থাকে, যার মধ্যে যে কোনো কাজের প্রতি কর্তব্যবোধ থাকে, তার মধ্যে সেই স্বভাবটা না ছোটোবেলা থেকেই গ্রথিত হয়, ছোটোবেলা থেকেই তার মধ্যে সেই স্বভাবগুলো দেখা যায়। আমার যখন বিয়ে হয়েছে, ওর এখন যেই বয়স, আমার সেই বয়সে বিয়ে হয়েছে। তার আগে কি আমি ভেল্লা ঘুরে বেড়াতাম? না, তার আগে পড়াশোনা করেছি, সিনসিয়ারিটির সাথে পড়াশোনা করেছি, ঠিক আছে? কিছু হয় কি না হয়, এখন তো তোমরা দেখোই, শিক্ষিত চাওয়ালা, ভালো ভালো পড়াশোনাওয়ালা ছেলেরা টোটো চালাচ্ছে, কারণ এখনকার দিনে কাজের সত্যিই বড্ড অভাব। তো ডিগ্রি দিয়ে, আর এখন আমি যা করছি সেটা দিয়ে যদি বিচার করা যায়, তাহলে মূর্খের কাজ হবে। তো যেই কাজটাই আমি করেছি, আমি সিনসিয়ারিটির সাথে করেছি, আমি প্রচণ্ড পরিমাণে দায়িত্ব নিয়ে করেছি। তো যারা যারা বলো তোমরা যে ও বাচ্চা তো তার জন্য, না, এটা কোনো এক্সকিউজ হলো না, এটা জঘন্য এক্সকিউজ। যদি এই এক্সকিউজ কেউ দেয় যে ও ছোটো তো তার জন্য ওর মধ্যে এখনও সেই মানে কি বলবো, সেই পাংচুয়ালিটিটা আসেনি বা সেই সিরিয়াসনেসটা আসেনি, তাহলে বলবো ভুল। যার হওয়ার তার 9তে হয়, যার না হওয়ার তার 90তেও হয় না। তো ওর ভিডিও ও দেবে কি না দেবে, ও ভিডিও করলে ও পয়সা পাবে, আমি তো আর পয়সা পাবো না। আর ওকে নিয়ে আমার কন্টেন্ট এতদিন তো করিই নি,
এতদিন তো ওকে নিয়ে কন্টেন্ট করিনি, তাই বলে কি আমার ভিডিও চলেনি? আমার কি দিন যায়নি? আমি দিনে 3টে ভিডিও দিতাম, 3টে ভিডিওই দিয়েছি। 2 দিন ভিডিও করেনি, তার জন্য কি আমার কথা আমি ছেড়েই দিচ্ছি, আমার কথা বলছি না, কারণ ও ভিডিও দিলে ওর পয়সা হবে। আর ওর পয়সা কেন উপার্জন করার দরকার? কারণ এখন ওর এইটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত, আমাকে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে। সেটার কোনো ধার পাশ দিয়ে ও যায় না। তো যাই হোক, সম্পূর্ণ ওর ব্যাপারও কি করবে না করবে। তো সকালবেলা উঠে কি বলবো, ভিডিও স্টার্ট করলো, চুলে কালার করলো। চুলে কালার করা ভালো না, কেন করছিস চুলে কালার? ও থুক্কু থুক্কু থুক্কু, যা করবি কর, আমি কেন বলবো তোকে। তো চুলের কালার করা যে ভালো না সেটা আমরা সবাই জানি। যার চুল সাদা হয় সে কালার করে, বা যার চুলে সর্বনাশ চাওয়ার ইচ্ছা হয় সে কালার করে। ওর চুল, এখন আমাকে বলবো তোমরা ওর চুল, ও যা খুশি করুক। সত্যিই তো, সত্যিই তো, এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল, সরি, ইটস মাই মিস্টেক, বলবো না। আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে, ওদের বাড়িতে আজকে বিশাল বড় আয়োজন হচ্ছে। কিসের জন্য আয়োজন চলছে? কারণ বাড়িতে বেআইন আসবে, বাড়িতে বেআইন আসবে ছেলের পক্ষ থেকে, মানে ছেলের শ্বশুর শাশুড়ি আসবে। আচ্ছা, বেশ ভালো কথা। বাড়িতে প্রচুর পরিমাণে আয়োজন হয়েছে, 2 রকমের মাংস হয়েছে মনে হয়, শুনলাম খাসির মাংসও হয়েছে, অস্ট্রেলিয়ান মুরগির মাংসও হয়েছে। আমি যদি ভুল শুনে থাকি প্লিজ আমাকে কারেক্ট করে দিও, ঠিক আছে? সরি, মুরগি, 2 রকমের মাংস হয়েছে, তারপরে হচ্ছে তোমার এলাহি আয়োজন হয়েছে। হ্যাঁ, এইবার আমরা যা দেখি ওদের বাড়িতে, আমরা যা দেখি তাতে করে শুধুমাত্র ওর বাবাই কিন্তু আর্নিং মেম্বার, ওর বাবাই কিন্তু আর্নিং মেম্বার। ওর ঠাকুমা কোনো রকম কোনো পেনশন বা ভাতা পায় কিনা আমার জানা নেই, তবে আমি যা দেখি তাতে করে একমাত্র আর্নিং মেম্বার হচ্ছে ওর বাবা। আর তাতে করে যেই রকম ইলাহি খাওয়া দাওয়া যত কেনা কাটা চলছে, তাতে করে ওর বাবার যেই আয় করছে, মানে টিনার বাবা যে আয় করছে, সেই আয়ের থেকে হচ্ছে কিনা সেটা নিয়ে আমার বড় সন্দেহ রয়েছে। এমনিতে তো অনেক মানুষে বলে যে ওই সংসারে অর্ধেকটা টিনা চালায়, তো সেই কারণেই বলছি, দেখো ছেলে মেয়ে দুজনেই যদি সম্পত্তির ভাগে ক্ষেত্রে সমান করে দেয় আইন, তাহলে ছেলে মেয়ে উভয়ই বাবা মাকে দেখা কর্তব্য, সেটাও কিন্তু মানে কি বলবো, ধ্রুব সত্য। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে টিনা ইনকাম করছে, আমরা জানি টিনা ইনকাম করে তার বাবা মাকে যদি দেখে, সংসারে যদি হাত খরচ দেয়, খুব ভালো কথা, কিন্তু সেইভাবে ছেলেটাকেও তো দিতে হবে। অর্থাৎ টিনার যে দাদা, আমি তার কথা বলছি, তাকেও তো সংসারে খরচা দিতে হবে, কারণ সে এখন আর একা নেই, তার বউ রয়েছে, তার বউ রয়েছে ঘরে। তো সেই সুবাদে তাকে হাত খরচ দিতে হবে, তাদের দুজনের খরচটা তাকে বহন করতে হবে। বাবা যতই ইনকাম করুক না কেন, তাদের খরচ দিতে হবে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, আমার বর তখন খুব সামান্য মায়না পেত, ঠিক আছে, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, খুব সামান্য মায়না পেত, কিন্তু সেখান থেকেও আমাদের খাওয়া খরচ বাবদ কিন্তু একটা টাকা আমার বর কিন্তু তুলে দিত। তারপরে তো কিছুদিন যেতে না যেতেই আমরা আমাদের খরচ সম্পূর্ণটাই টানতে থাকি। তো এটা হচ্ছে কর্তব্য, যে আমি যখন একজনের দায়ভার গ্রহণ করছি, তার আগে সেই দায়ভারটা নেওয়ার মতন আগে আমাকে যোগ্য হতে হবে, তারপরে আমাকে বিয়ে করতে হবে। এটাই তো আমাদের স্বাভাবিক সংসারে সমাজে দেখি আমরা, তাই না? বিয়ে করার মতন হবে তারপরে। আগেকার দিনে হতো যে ছেলেরা পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতেই বিয়ে হয়ে যেত, এটা আগেকার দিনের নিয়ম ছিল, চল ছিল, নিয়ম তো না, চল ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু সবাই স্বামী, যাকে স্বামী হিসেবে গ্রহণ করবে সে যাতে ফিনান্সিয়ালি স্ট্রং হয়, তার একটা ভালো ইনকাম সোর্স থাকে, সেটা দেখেই কিন্তু মেয়েও রাজি হয় এবং মেয়ের বাড়ির লোকেরাও কিন্তু বিয়েতে রাজি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি বাড়িতে একটা টোটো আছে, বাড়িতে একটা টোটো আছে, কিন্তু টোটোওয়ালা বাড়িতেই থাকে, সেই টোটোটাও বাড়িতেই থাকে। তাহলে কাজটা কে করছে? কাজটা শুধু টিনার বাবাই করছে, তাহলে টিনার দাদা কি করছে? টিনার দাদাকে আমরা সব সময় দেখি বাড়িতে বসে থাকে, যতটুকু টিনা ভিডিও করে তাতে সর্বসময়ে দেখি টিনার দাদা বাড়িতে উপস্থিত। যারা টোটো চালায় বা যারা অটো চালায়, বিশ্বাস করো তারা প্রচুর কাঁচা পয়সা ইনকাম করে, কারণ এখানে কোনো বাকি বাট্রা হয় না, প্রচুর কাঁচা পয়সা তারা ইনকাম করে। কারণ আমার পিসামশাইয়ের গোষ্ঠী ধরে সব টোটো চালায়, তাদের যে কত পয়সা সেটা আমার ভালো মতন জানা আছে। আজ থেকে 10 বছর আগের কথা বলছি। আর এখন ভাবো, এখন তো ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে, এখন তারা কি পয়সা কামায়। টোটোওয়ালা অটোওয়ালাদের রোয়াব দেখবা, ওই রোয়াবটা কিসের? ওই রোয়াবটা হচ্ছে পয়সার। ফুচকাওয়ালার রোয়াব দেখবা, কাঁচা পয়সা, কোনো বাকি বাট্রা হবে না। তো এদের প্রচুর পরিমাণে পয়সা থাকে, কিন্তু সেই পয়সাটা কি করে হয়? বাড়িতে বসে থাকলে হয় না, রাস্তায় বেরোতে হবে, রাস্তায় বেরিয়ে কাজ করতে হবে, তারপরে গিয়ে না পয়সাটা আসবে। কিন্তু টিনার দাদাকে আমরা দেখি বাড়ির বাইরে বেরোয়,
এবার তোমরা অনেকেই বলতে পারো আমরা তো এগুলো অনেক আগের থেকেই দেখছি, তুমি কি দেখছো না? হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি। আমি তো তোমাদেরকে বলছি যে আমি টিনাকে সাপোর্ট করেছিলাম, বহু বিষয় আমি জানতাম না, সত্যি বলছি বহু বিষয় জানতাম না। তোমাদের যাদের আজকে একজন কমেন্ট করেছে তোমার কাছে ভালোবাসা হলো মুরগি পোষার সমান, প্রথমে তুমি ডিম খাবে তারপরে মুরগিটাকে জবাই দিয়ে খাবে। বলছি মুরগিটা কি ব্রয়লার, কয়লার, না অস্ট্রেলিয়ান, কোনটা? আমি যদি কারোর সঙ্গে মিশছি, একভাবে মিষ্টি মিষ্টি আমার মনে হচ্ছে যে হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি জানতে পারি এমন কিছু তথ্য, ভেতরের তথ্য, যেখান থেকে আমার মনে হলো যে না যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তাহলে তারপরেও আমি মুখ বুজে থাকবো না, এরকমটা আমি করতে পারবো না। তো আমি যা বুঝতে পেরেছি সেখান থেকে টিনার প্রচুর সর্বনাশ হচ্ছে, প্রচুর সর্বনাশ হচ্ছে, এবং কি বলবো নিজের হাতের লোকের কাছে সে সর্বনাশ ঘটছে, সর্বনাশী একদম, কি বলবো, আশা করছি তোমরা বুঝতেই পারছো। ছেলেটা সারাদিন বাড়িতে বসে থাকে, একটা বউ রয়েছে বাড়িতে, বিয়ে করে সারাদিন বাড়িতে বসে থাকে, কীরকম মানে কি বলবো অকর্মণ্য, যেরকম কিনা আমি এতদিন স্যান্ডিকে বলেছি, যেরকম কিনা টিয়ার বরকে বলেছি, ঠিক সেরকমই টিনার দাদাটাও একটা অকর্মণ্য। এটা বাস্তব সত্যি কথা, আমরা দেখছি যে সারাদিন বাড়িতে বসে রয়েছে, তাহলে ইনকামটা করছে কি? আর এই যে ইলাহি খরচ সেটাই বা কে করছে, সেটাই বা কে করছে? এখানে তো পুরো পরিষ্কার হয়ে গেল কার মাথায় কাঁঠাল কে ভাঙছে, হ্যাঁ কার মাথায় যে কে কাঁঠাল ভাঙছে সেটা তো পুরো পরিষ্কার হয়ে গেল। হয়েও গেছে, যারা তোমরা বুদ্ধিমান তারা আগে আগে বুঝেছো, আমি একটুখানি গবেট মার্কা, আমি পরে বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এই তো গেল টিনার ভিডিওর বিষয়। আর লাস্টের দিকে ওই যে বলল, এবং টাইটেলেও লেখা যে ছেলেকে মায়ের থেকে কেউ আলাদা করতে পারবে না। আইন এমন একটা বিষয় যেখানটায় আইনের ফাঁকও থাকে, আইন যদি থাকে আইনের ফাঁকও থাকে। তো এখন আমি যা দেখছি, এই সমস্ত সব ভেতরে সত্যি কথা জানার পরে যা দেখছি, যা বুঝতে পারছি, বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে, সত্যি 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 বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে। বাচ্চা যদি টিনা নিয়ে আসে, টিনার যদি পায়, তাহলে টিনার এখানে থাকা চলবে না। টিনা এখন বর্তমানে যেখানে রয়েছে সেখানটায় থাকা চলবে না টিনার, তাহলে হবে না, টিনাকে আলাদা থাকতে হবে। অবশ্যই ওর ইনকাম এতটাই আছে যে ও আলাদা নিজের জন্য তৈরি করে নিতে পারবে বা ভাড়া থাকতে পারবে। বাচ্চা কি বলবো, বাচ্চার কাস্টাডি এমনই একটা জিনিস, মায়ের অধিকার এতটাই বেশি আর মায়ের পাওয়ার এতটাই বেশি বাচ্চার উপরে, যে মা যদি পতিতাবৃত্তিও করে তাহলেও কিন্তু বাচ্চার কাস্টাডি যদি মা চায় তাহলে মা পায়। তো সেখানে টিনা তো যথেষ্ট সভ্যভদ্র একটা মেয়ে, যথেষ্ট সভ্যভদ্র একটা মেয়ে, বেয়ারা গোয়ার, এটা আমি মানছি, এটা আমি মানতে বাধ্য, কিন্তু ও তো চরিত্র ঘটিত কোনো দোষ নেই। যেটা হয়েছে সেটার পিছনে বহু গভীর কারণ রয়েছে, সেটার মধ্যে আমি ঢুকবো না কোনো দিন, আর ঢুকবো না কোনো দিন, ঠিক আছে? তো বাচ্চার কাস্টাডিও পেতেই পারে, এটা কোনো আশ্চর্যজনক ঘটনা হবে না। তবে হ্যাঁ, ফাইট করতে হবে, প্রচুর ফাইট করতে হবে। আমি তোমাদেরকে কি বলেছি, ইজি প্রসেস হবে না, এটাও বলেছি। যদি ও বাচ্চা পায় ভালো হবে, কিন্তু খারাপ হবে এটাই যে ওইখানে থাকলে পরে খারাপ হবে, ওখানে থাকলে পরে খারাপ হবে। সব কিছু জানার পর ওই বাচ্চাটার ভবিষ্যৎ সম্পর্কে আমি ওই কথা বলতে পারি না যে ওকে সাপোর্ট করেছি তার মানে এটাই বলবো না। আমাকে আগে জানতে হবে, আমি জানতে পেরেছি তার জন্য এই কথাগুলো বলছি। আর এতদিন যারা যারা বলছে, বা তারা তো তুচ্ছ তুচ্ছ কারণ দেখাচ্ছে, তারা তুচ্ছ কারণ দেখাচ্ছে যে ওই বাড়িতে লুডো খেলা হয় তাই ওই বাড়িতে বাচ্চা মানুষ হতে পারে না, ওই বাড়িতে এসি নেই সেই কারণে ওই বাড়িতে বাচ্চা মানুষ হতে পারে না। এই সমস্ত তুচ্ছ কারণ আমি গণ্য করি না। বাচ্চা মানুষ করতে গেলে, বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে গেলে যে এসি লাগবেই এরকম কোনো কথা নেই, কোনো কথা নেই এরকম। বহু আমরা রত্ন ছেলে মেয়ে দেখেছি যারা কিনা অভাবে থেকে মানুষ হয়েছে, যাদের টিউশন পড়ার মতন মাস্টার ছিল না, ক্ষমতা ছিল না, টিউশন পড়ার মতন ক্ষমতা ছিল না, তারাও প্রচুর ভালো রেজাল্ট করে দেশের নাম কি বলবো মুখ উজ্জ্বল করেছে। তো এই তুচ্ছ কারণগুলো আমার পক্ষে মানা সম্ভব ছিল না, বাট এখন যে কারণগুলো আমি জানতে পেরেছি সেই কারণগুলো কিন্তু যথেষ্ট আমাকে নাড়া দিয়েছে। আর সেই কারণেই আমি বলছি যে বাচ্চা আপাতত যেখানে আছে সেখানেই ভালো আছে, যেখানটায় আছে, ঠিক আছে? কিন্তু বাচ্চা মানুষ করার জন্য বা বাচ্চা সুস্থ একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য বাবা মা উভয়ের প্রয়োজন। এই কথাতেও আমি অনড়, এই কথাটাতেও আমি অনড়। বাদ বাকি দেখা যাক বাচ্চার কাস্টাডি কে পায়।
এবার চলে আসি আমাদের ভদ্র সভ্য প্রচুর উচ্চ পরিমাণে যে পরভারিশ পেয়েছে সেই ফন্দীপের কাছে। বাহ 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 বাহ, যেই লাঠিটা নিয়ে ফন্দীপ তুমি বসে আছো, দেখো নিজের পেছনটা সামলে রেখো, কিন্তু নিজের পেছনটা সামলে রেখো। ওই লাঠিটা নিজের পেছনে আবার কোনো সময় চলে না যায়, ঠিক আছে? নিজের পেছনে কোনো সময় চলে না যায়। এটাকে বলে ভদ্র সভ্যতার পরিচয়, ভদ্র সভ্য শিক্ষিত মানুষের পরিচয়। আজ পর্যন্ত টিনা শুধুমাত্র চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে এই কথাটা বলা ছাড়া আজ পর্যন্ত টিনা ওদের বাড়ি সম্পর্কে, ওদের বাড়ির মানুষগুলো সম্পর্কে একটা খারাপ কথা বলেনি। এটা মানতে বাধ্য, এটা মানতে হবেই। আজ পর্যন্ত একটা খারাপ কথা বলেনি, শ্বশুরকে উল্লেখ করে বলেনি, শাশুড়িকে উল্লেখ করে বলেনি, স্বামীকে উল্লেখ করে বলেনি, একটা মাত্র বলেছে, একবার বলেছে, তার জন্য সরিও চেয়ে নিয়েছে। কিন্তু এই ফন্দীপের মনের জ্বালা কিছুতেই মেটে না, মনের জ্বালা কিছুতেই মেটে না। যাই হোক, বাম্বু নিয়ে পরে আসছি। আগে বলছি, বাজার করে এসছে, কান ঝালাপালা করে দিল, ছেলের জন্য জিওল মাছ এনেছে, জিওল মাছ এনেছে। লাস্টে না পেরে দামটাও বলে দিল 600 টাকা কেজি। হ্যাঁ, আমার না ভীষণ বাজে লাগে কাউকে খাইয়ে বা কোনো কিছু খাওয়ার জন্য এনে সেই দামটা বলা, আমার ভীষণ বাজে লাগে। একবার আমার বর এরকম করেছিল, তুমুল ঝগড়া করেছিলাম। খাসির মাংস এনে আমাকে বলছে এই যে এত টাকার মাংস। আমি তখন বলেছিলাম প্রাইসটা আমি জানি, খাসির মাংসের কিলো কত করে সেটা আমি জানি, সপ্তাহে খাই না, সেটাও তুমি জানো। বরকে বলেছিলাম সেটাও তুমি জানো, 6 মাসে 9 মাসে একবার খাসি খাই। বাড়িতে খাসি এনে তুমি দামটা বললা কি হিসেবে তুমি দামটা বললা? আমি কি জানি না যে আমাদের ঠাকুরনগরে খাসির মাংসের প্রাইস কত? আমি খুব শুনিয়েছিলাম কথা। তো খাওয়ার জিনিস এনে কানের সামনে দামের কথা বলা আমার ভীষণ অপছন্দ। তোমার যদি সাধ্যে কুলায় তুমি আনো, সাধ্যে যদি না কুলায় তুমি আনবা না, তাহলেই হয়ে গেল। তো এখানে ফন্দীপ নিজের ছেলের জন্য জিওল মাছ এনে বলছে 600 টাকা কেজি। বহুবার বলেছে ছেলের জন্য জিওল মাছ এনেছি, বড় বড় সাইজের জিওল মাছ এনেছি। আসলে মানুষে যখন হট করে একটা জিনিস করে না, তখন সেই জিনিসটার ঢেরা খুব পিটায়। ফন্দীপের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। এতদিন সবসময় যেই মাছ নিজেদের জন্য এনেছে সেই মাছের থেকেই ছেলে খেয়েছে। আর আজকে যেহেতু জিওল মাছ নিয়ে এসেছে, সেই কারণে ফন্দীপের মুখ আটকায় কে? যাদের সামর্থ্য আছে, অনেকের ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না, বাট যাদের সামর্থ্য আছে এবং সাথে সাথে ইচ্ছেও আছে, তারা কিন্তু বাচ্চাদের জন্য সবসময় জিওল মাছ, ডিম এগুলো রেগুলার রুটিন বেসিস রাখে, রেগুলার খাদ্য তালিকায় তারা রাখে। তারা কিন্তু কোনো দিনও ঢেরা পেটায় না, ওদিকে ম্যান্ডিকে দেখো, প্রত্যেক দিন মেয়েকে একটা করে ডিম সেদ্ধ দিচ্ছে। ম্যান্ডির নাম বললাম, হাসি পেল। একটা করে ডিম সেদ্ধ দিচ্ছে, ফলাদি দিচ্ছে। কোথায় ঢেরা পিটিয়ে বলছে না তো যে দেখো আমি আমার মেয়েকে ফল দিচ্ছি, আমি আমার মেয়েকে ডিম সেদ্ধ দিচ্ছি, কারণ এটা রেগুলার দেয়ও। এটাকে ও কর্তব্য বলে মনে করে যে না, বাচ্চার এখন পুষ্টির প্রয়োজন। কিন্তু ফন্দীপদের বাড়িতে দেখেছি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেরকম। এর আগে যখন ছেলের ইউনিটি পাওয়ার, বুঝতে পারছো নিশ্চয়ই, ইউনিটি পাওয়ার যখন, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যখন কমে গেছিলো, তখন দর্শকরা খুব বলেছিল। আর তার জন্য 2 দিন মাংসের স্যুপ করে খাইয়ে ব্যাস ইউনিটি পাওয়ার একদম হাই করে দিয়ে স্থগিত রেখেছে। আর সেই তারপরে গিয়ে আজকে জিওল মাছ আনলো, ব্যাস ভাগ্যিস একটা চোং নেয়নি। একটা চোং নিয়ে শোনাতো, শোনো গ্রামবাসী বৃন্দ, আমি আমার ছেলের জন্য আজকে জিওল মাছ এনেছি। তোমরা কেউ তোমরা কেউ খেয়েছো কোনোদিনও? তোমরা খাবে কি করে? আমরা বড়লোক, আমরা লাখপতি, তোমরা তো গরিব, তাই তোমরা খাবে কি করে? এরকম ভাব দেখাচ্ছেও। সত্যি ছেলের জন্য 2টো জিওল মাছ এনেছে, সেটা কত টাকা নিয়েছে সেটার হিসাবটাও আমাদেরকে দিচ্ছে। ছোট মানসিকতার মানুষ, ছোট মন, খাওয়া দাওয়া নিয়ে মানুষকে খোটা দেয়। নিজের ছেলের জন্য খাবার এনেছে, সেটা নিয়েও মানুষকে শোনাচ্ছে এত টাকা দামের জিওল মাছ এনেছি। নিচু মন। তো এই আমার সত্যি বলছি, খাওয়া দাওয়া নিয়ে কেউ কিছু বললে না, কেউ কিছু করলে আমার ভীষণ গায়ে লাগে, ছাতার মাথা। এর আগের দিনও ওই ঘটনাটা ঘটেছে, আমার অটোমেটিক্যালি আমি কেঁদে ফেলেছি, কারণ এই বিষয়গুলো আমি ফেস করেছি। এই যে কিছু এনে তারপরে দাম জাহির করা, এগুলো আমি ফেস করেছি দিনের পর দিন। ওগুলো এই জন্য আমার সহ্য হয় না, অসহ্য লাগে, ছাতা খাবোই না তার থেকে। তো এইবার আসি, আচ্ছা, খাওয়া দাওয়া আবার গেল, সপরিবারে মুদি সদাই করতে গেছে। আমরা
ছোটোবেলা থেকে দেখি বাবা দুই সাইকেলের ব্যাগের মধ্যে করে দুটো ব্যাগে বোঝাই বোঝাই করে এনে রাখে, মা গুছিয়ে রাখে, ঠিক আছে। আমার শ্বশুর বাড়িতেও তাই দেখেছি, আমার নন্দায়ের বাড়ি থেকে দিয়ে যায় ব্যাগ ভর্তি করে, কষ্ট মষ্ট করে গুছায় রাখি। এই প্রথম দেখলাম মুদি সদয় করতে গাড়ি কইরা 4 জনে মিল্লা গেছে। কন্টেন্টসের বজ্র অভাব, তাই মুদি সদয় করতেও 4 জন মিল্লা গেছে। সত্যি এই গরমে পোলাডায়, মানে ফন্দীপের কথা বলছি, ছেলেটা বাপ মা বাচ্চা সবাইরে দৌড় করাচ্ছে। মুদি সদয় করতেও 4 জন মিল্লা গেছে। আমরা ছোটোবেলার থেকে দেখছি লিস্টি কইরা নিয়ে গিয়া বাবা মা সবাই মানে বাড়ির বড়রা গিয়া নিয়ে আসে, আর এখানে 4 জন মিল্লা গাড়ি কইরা 4 চাকায় কইরা গেছে মুদি সদয় করতে। এরকমই হয় বড় লোকদের, মনে হয়। তো যাই হোক, আমি বহুত বড় লোকদের দেখেছি তারা একাই বাজার করে নিয়ে আসে, শপিং করে নিয়ে আসে। এক্সেপশনাল মানুষ, ব্যতিক্রম তো সব জায়গাতেই হয়, তো এরা হচ্ছে ব্যতিক্রমী মানুষ। তো শপিং শেষ করে, মানে মুদি সদয় করে তারপরে কি করলো, গেল হচ্ছে খাওয়া দাওয়া করতে। দেখছো 2 দিন পর পর বাইরের খাওয়া, এটা কি খুব হেলদি? সে তুমি যতই নামি দামি রেস্টুরেন্টে যাও, খুব সুন্দর টেস্টি ডিলিশিয়াস খাওয়া, কিন্তু সেটা কি ঠিক? এটা খাওয়া কি ঠিক? এটা তো ঠিক না। এটা হচ্ছে কন্টেন্টের জন্য যে কি করবে, মাথা কুটে মরে যাচ্ছে কি করবে, তার জন্য এই রকমভাবে, মানে কি বলবো, শরীরের উপরে অত্যাচার করছে। এই হচ্ছে মধ্যবিত্ত লাইফস্টাইল। গাড়ি করে মুদি সদয় করতে যায়, তারপরে ফেরার পথে নৈশ ভোজন করে ফেরে, অর্থাৎ ডিনার করে ফেরে। এটা হচ্ছে মধ্যবিত্ত লাইফস্টাইল। আচ্ছা চলো, কি আর করা যাবে, ওদের পয়সা ওরা খায়। তুই তো খাইতে চাইতে পারিস না, তার জন্য তুই লোভ দেস, তাই না? কিছু কিছু মানুষ আমাকে এরকম বলে। তো যাই হোক, খাওয়া ভালো, বাইরের খাওয়াটা ভালো। যখনই ক্যামেরা উঁচু নিচু করছি না, আমার দম ফেটে হাসি পাচ্ছে, বিশ্বাস করো। এইবার আসি বাম্বু। তো দারোয়ানের মতন আর কি বসে নিয়ে তারপরে বলছে ছেলেকে পাহারা দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ওর মাইন্ডে বহুদিন থেকেই চলছে যে 22 তারিখে এরকম একটা থাম্বনেল টাইটেল দেব। সেই কারণে এটা যে হট করে ওর মাথায় উদয় হয়েছে এরকমটা তো মোটেই না। ছেলের সঙ্গেও এটা আলাপ আলোচনা করছিল, বারবার বলছিল আজকে হলো 22শে মে, আজকে হলো 22শে মে, আজকে হলো 22শে মে। লাঠি নিয়ে বসে থাকবো, লাঠি নিয়ে দুষ্ট লোক আসলেই পিটিয়ে তাড়াবো। ফন্দীপ, দুষ্ট লোকটা কে? যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুষ্ট লোকটা কি সে? দুষ্ট লোকটা কি সে যে পেট ফেরে জন্ম দিয়ে সিজার হওয়ার যন্ত্রণা ভোগ করেছে? দুষ্ট লোকটা কি সে? হ্যাঁ রে, তোরে তো উপরওয়ালা ক্ষমা করবে না রে, উপরওয়ালা তো ক্ষমা করবে না রে তোরে। তুই কাকে দুষ্ট লোক বলছিস? যেই বাচ্চাটার মাকে, বাচ্চাটার সামনে তো বাচ্চাটাকে মেরেই ফেলেছিস, বাচ্চাটাকে তো বুঝিয়েছিস যে তার মা মারা গেছে, আর আজকে ছেলেটার সামনে তুই প্রিটেন্ড করছিস যে তার মা হচ্ছে তার কাছে দুষ্ট লোক। এই তোর পারভারিশ। আমরা দেখেছি আমাদের পারিবারিক যত অশান্তি থাকুক না কেন, বাচ্চাদের উপরে তার প্রভাব আমরা পড়তে দিই না। এরকম দেখবে যায় অশান্তি বা ভাইয়ে ভাইয়ে অশান্তি, হাড়ি আলাদা, কিন্তু বাচ্চারা কিন্তু এক ঘরের বাচ্চা আরেক ঘরের বাচ্চার সাথে বিন্দাস মিশছে। বাবা মা কিন্তু সেই তাদের মধ্যেকার অশান্তিটা বাচ্চাদের উপরে পড়তেই দেয় না। বলো আমি ঠিক বলছি কি না? এরকম বহু ফ্যামিলি রয়েছে যে বাচ্চাদেরকে এই বিভেদের মধ্যে তারা আনেই না, যাতে ওদের মানে কি বলবো, আপব্রিঙ্গিংয়ে মধ্যে কোনো জায়গায় কোনো মানে কি বলবো বিভেদ সৃষ্টি না হয়, কারোর প্রতি হিংসা বিদ্বেষ এইগুলো মনের মধ্যে না আসে। আর এখানে ফন্দীপ দেখো বলছে আমাদের পারভারিশ কত ভালো, বাচ্চাকে শেখাচ্ছে যে দুষ্ট লোক আসলে পিটিয়ে তাড়াবো। এই ভিডিওগুলো থেকে যাবে ওয়াইটিতে। বাচ্চা যখন বড় হবে, বাচ্চাকে স্ক্রল করে দেখতে হবে না যে আমার বাবা আমার মাকে কি কি বলেছে। পাড়ার লোক, আশেপাশের লোক সব ওর কানের মধ্যে ঢেলে দেবে, তখনই মুখটা লোকাতে পারবে। যতদিন না পর্যন্ত ওই বাচ্চাটা কোনো রিলেশনে না জড়াবে, ততদিন পর্যন্ত ওই বাচ্চাটা ভাববে আমার বাবা ঠিক। যখন গিয়ে বাচ্চাটা কোনো রিলেশনে যুক্ত হবে, তখন গিয়ে আস্তে আস্তে বুঝতে পারবে। কারণ নিজে যতক্ষণ না প্র্যাকটিক্যাল লাইফে আমরা প্রবেশ করি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের হয়, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না বিষয়টা। জন্মদাত্রী মাকে বলছে দুষ্ট লোক আসলে পিটিয়ে তাড়াবো। সব কিছু কন্টেন্টের জন্য হয় না ফন্দীপ,
সব কিছু খিল্লি উড়ানোর জন্য হয় না, সব কিছু নিজের ভিউয়ার্সদেরকে খুশি করার জন্য হয় না, সব কিছু নিজের জ্বলনকে শান্ত করার জন্য হয় না। ওটা ওই যে দুষ্ট ব্যক্তি বলছো, যে দুষ্ট মানুষ, তার সঙ্গে তুমি 5-5টা বছর সংসার করেছো, সে যদি তোমাদের থুতনি বরাবর লাথি মেরে না বেরিয়ে যেত, তাহলে তার সাথে তোমরা এখনও সংসার করতে, এখনও ওই বাচ্চাটা তার মায়ের কোলে খেলা করতো, এখনও খেলা করতো। আর আজকে বলছো যে দুষ্ট লোক আসলে পরে পিটিয়ে তাড়াবো। এই ভিডিওটা আমি বলবো যারা যারা টিনার সাপোর্টে রয়েছে তারা যেন ডাউনলোড করে রেখে দেয়। এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে ওরা কতখানি হিংস্র, কতটা হিংস্র। আর ওদেরকে তেল দিয়ে ওদের ভিউয়ার্সরা বলছে বাহ দারুণ দিয়েছো আজকে টাইটেলটা। ওরা তো শুধু মজা নেবে, এরা তো মজা নেবে, দর্শকরা তো শুধু মজা নেবে। আখেরে ফলটা কাকে ভোগ করতে হবে? 22শে মে কী ছিল? যেহেতু এরা স্বামী স্ত্রী, আমাদের মতন না কিন্তু যে আমরা তো নাম বলছি না, খুঁজে বের কর, এরকমটা কিন্তু মোটেও না। ওরা স্বামী স্ত্রী, ওরা একে অপরের বিরুদ্ধে কোর্ট কেস করে রেখেছে। আর সেখানটায় ফন্দীপ বলছে যে 22শে মে যদি আমার ছেলেকে কেউ নিতে আসে তাহলে এটা দিয়ে পিটাবো, দুষ্ট লোককে পেটাবো। ভাবো তো ওর যে ইমেজ, সেটাকে কতটা ইমেজকে ওর নেগেটিভ করে তুললো কথাটা দিয়ে। তাহলে এখান থেকে তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিনা যে বলেছিল যে ওর ওখানে জীবন সংশয় আছে, এখান থেকে তো সেটা পুরো পরিষ্কার। যারা অন ক্যামেরা লাঠি দেখিয়ে লাঠি উঁচু করে বলতে পারে যে আমি পেটাবো, আর সেটা শুনে মা হাসতে পারে, আর ইউ কমেডি মি? হ্যাঁ, এটা কি কমেডি হচ্ছে? এগুলো কমেডি হচ্ছে? বিষয়গুলো একে অপরের বিরুদ্ধে কোর্ট কেস হয়ে রয়েছে, আর লাঠি উঁচু করে বলছে পেটাবো। এগুলো কমেডির বিষয়ই না। তোমাদের লাইফগুলো এখন আর কমেডির মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র ভিউজ কামানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এইগুলো না খুব ভারী পড়তে চলেছে। আজকে বিশেষ করে আজকে ফন্দীপ যেই ভিডিওটা করেছে তাতে করে পুরো পরিষ্কার যে ওর ছেলেকে নোংরা শিক্ষা দিচ্ছে, উল্টোপাল্টা শিক্ষা দিচ্ছে, নিজের জন্মদাত্রী মায়ের সম্পর্কে নোংরা কথা শেখাচ্ছে। এর মধ্যে আর কোনো সন্দেহ রইল না। আর এটা টিনার কাছে একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি, একটা ভীষণ স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়াবে যে দেখো কি কুশিক্ষায় শিক্ষিত করছে বাবা ছেলেকে, কি কুশিক্ষায় শিক্ষিত করছে। সব কিছু খিল্লি উড়ানোর জন্য হয় না, সব কিছু জোকস অ্যাপার্ট হয় না, মজা বিষয় সব কিছু মজার বিষয় নয়। আজ পর্যন্ত টিনা তার শ্বশুরবাড়িকে অপমান করে একটা কথা বলেছে? যেইভাবে বেশভূষা নিয়ে যেইভাবে ফন্দীপ বলে সেরকমভাবে বলেছে টিনা? কখনো বলেনি। এটা হচ্ছে আপব্রিঙ্গিং, এটাকে বলে আপব্রিঙ্গিং। মা উঁচু দাঁত বের করে হাসছে, ছেলে আমার কত বাহাদুরি দেখাচ্ছে, হাতে লাঠি নিয়ে বলছে পেটাবো, ছেলে আমার কত বাহাদুরিমূলক কথা বলছে, মা হাসছে। ছি। তারপরে আবার জ্ঞান যে ছেলেকে নিয়ে কন্টেন্ট করছে, শুধুমাত্র ভিউজ কামাচ্ছে। তুমি কামাওনি এতদিন ফন্দীপ? ছেলেকে উদ্দেশ্য করে, ছেলেকে সামনে রেখে তুমি শুধু ভিউজ কামিয়েছো? তুমি তো ঘরে ফার্নিচার ঢুকিয়েছো, তুমি তো সোনার গয়না হরপ করেছো মানুষের কাছ থেকে ভালোবাসার নাম করে। তুমি তো কি বলবো, টাকা জন্মদিন করবে, বারোয়ারিভাবে তুমি জন্মদিন পালন করেছো, সার্বজনীন জন্মদিন পালন করেছো। তোমার থেকে যা করছে কমই করছে, তোমার থেকে কমই করছে। জন্মটা কি তুমি তোমার পেট ফেরে দিয়েছিলে, নাকি তোমার দিদিরা পেট ফেরে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে, যে ওর বাচ্চাটাকে নিয়ে কথা বলার অধিকার থাকবে না? কি হবে না হবে সেটা এখনও দেখা বাকি আছে। অসভ্য ছোটলোক বংশের ছোটলোক একটা ছেলে, কতখানি ছোটলোক হলে পরে এইরকমভাবে কথা বলে যে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য। তুমি এতদিন কি করেছো? হরিনাম সংকীর্তন করেছো, হরিনাম সংকীর্তন করেছো তুমি এতদিন ধরে। তুমি ছেলেকে বিক্রি করোনি? ছেলেকে কোর্টে হামলা করেছে, কোর্ট চত্বরে তোমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য হামলা করেছে। কত বড় অসভ্য, মিথ্যে কথা বলে বলে তুমি ভিউজ ইনকাম করোনি? শয়তান ছেলে কোথাকার একটা। তো বন্ধুরা, এর কথাবার্তাই একে ফাঁসাবে, ঠিক আছে? এর ওভার কনফিডেন্স একে ফাঁসাবে। আর এই আজকের এই ভিডিওটা তুরুপের তাস হয়ে থাকলো বলে আমি মনে করি, যে ছেলেকে মায়ের সম্পর্কে বোঝাচ্ছে দুষ্ট লোক, মাকে ছেলেকে বোঝাচ্ছে যে তার মা, তার জন্মদাত্রী মা হচ্ছে দুষ্ট লোক, আসলে পেটাবো। কারণ এগুলো বড় হয়ে ও বুঝবে যে কার উদ্দেশ্যে সেই দিন বাবা আমাকে কোলে নিয়ে বলেছিল, কার উদ্দেশ্যে বলেছিল। এই পারভারিশ দেবে তুমি?
তো আচ্ছা, মুদি সদাই করতে গেলে হাইড অ্যান্ড সিক বিস্কুট কই? হাইড অ্যান্ড সিক বিস্কুট, হাইড অ্যান্ড সিক বিস্কুট খাইয়া খাইয়া পেটে চর পড়ছে, পেটে চর পড়েছে তাই না? সে কারণে এবার আর হাইড অ্যান্ড সিক বিস্কুট আনলো না, মনে হয় মনেই নাই, বিস্কুটওয়ালির কথা মনে হয় মনেই নাই, বুঝছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।